নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। হাতির দাঁত নিয়ে একটা বিখ্যাত প্রবাদ আছে। কথায় আছে, হাতির দুটো দাঁত, একটা দাঁত দেখানোর আর খাওয়ার জন্য আলাদা দাঁত। এইরকম দাঁত নিয়ে প্রবাদ হাতি ছাড়া আরো অনেক কিছুর জন্যই খাটে, বিশেষ করে রাজনীতিতে, যেখানে ভোটের ইস্যু মঞ্চে একরকম আর ময়দানে আরেক রকম। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুতেই বদল আসে, হাতির দাঁতেও এসেছে। এই প্রথম বাংলা রাজনীতিতে এমন কিছু ঘটছে বা ঘটে চলেছে যা দেখার পর বলা যেতেই পারে হাতির দাঁত এখন একটাই, যেটা দেখানোর সেটাই নাকি খাওয়ার। এই দাঁতের নাম হিন্দুত্ব। 2019 লোকসভা নির্বাচন থেকে এই বাংলায় ভোটের ইস্যু হিসেবে হিন্দুত্বের আগমন, যা কার্যত আড়াআড়ি ভাগে ভাগ করে দিয়েছে বাংলার ভোটারদেরকে। বাম কংগ্রেস শিবির যাকে রাজনৈতিক বাইনারি বলে কটাক্ষ করে থাকেন। 2021 বিধানসভা হোক বা 2024 লোকসভা ভোট, আসল ইস্যুর আড়ালে মেঘনাদের মতো খেলে গিয়েছে হিন্দুত্ব। এতদিন যা ছিল আড়ালে, এবার সেটাই প্রকাশ্যে সবার সামনে। গত মাসে বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর এসেছেন অমিত শাহ। দুজনের ভাষণেই এটা স্পষ্ট, 26 বিধানসভা ভোটে হিন্দুত্বই বিজেপির প্রধান বাজি। পদ্ম ব্রিগেড সুবিধা নিতে চায় মালদা, মুর্শিদাবাদ বা অনুপ্রবেশের মতো ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু প্রশ্ন তারপরেও থেকে যায়, শুধু হুঙ্কারেই কি কাজ হবে? বাংলা দখল করতে পারবে মোদী শাহের বাহিনী? শাহের ভোকাল টনিক কি চাঙ্গা করতে পারবে বিজেপির বঙ্গ ব্রিগেডকে? শুধুমাত্র হিন্দুত্বের হাওয়া তুলে কি তৃণমূলের মতো মজবুত সংগঠন নির্ভর দলকে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? এই ধর্মযুদ্ধে বাম কংগ্রেসই বা কোথায় দাঁড়িয়ে? এ নিয়ে আমাদের আজকের আলোচনা। ভোট বাদ দে শাহী সুর, ভোট বাক্সে কত দূর। আর এ নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে আছেন, প্রথমে আলাপ করিয়ে দিয়ে আমার একদম বাঁ দিকে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, তার পাশে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষে স্নেহাশিস চক্রবর্তী। একদম ডান দিকে রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য এবং আমার ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার। আমাদের আজকের মোশন ভোট বাদ দে শাহী সুর, ভোট বাক্সে কত দূর। আর এ নিয়ে বলার জন্য আমি প্রথমে বলবো যে চন্দনদা, এই যে একটা বাইনারির কথা আপনারা বলেন একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, অর্থাৎ ভোটের বাইনারি তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় যে হিন্দুত্ব এবং নরম হিন্দুত্ব, পাশাপাশি মাইনরিটি ভোট, এ নিয়েও একটা পরিষ্কার আড়াআড়ি ভাগে ভোট ভাগাভাগি হচ্ছে। এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? এইরকম একটা ঘটনা যেখানে গোটা দেশের একটা হাওয়া বইছে, জাতীয়তাবাদী হাওয়া বইছে। দেখুন, আপনার মোশনের মধ্যে একটা কথা আছে শাহী সুর, ফলে আমি আর লোভ সামলাতে পারলাম না। শাহী সুর শুনলে পারে প্রতিদিন তো খাজনা বাড়ে। তৃতীয় সুর আর ষষ্ঠ সুরে আমজনতায় আটকে দিয়ে সপ্তমেতে চড়ালে গলা। 8-এর বদলে 12 ঘন্টা খেটে মরবে তোমার ছেলে। পার্থর জন্য কচি পাটা হেঁটে হেঁটেই যাবে জেলে। বাকিরা সব সোনার ছেলে, সবাই এখন আছে বেলে। আর শেষ কথা আপনি যা বললেন তার উত্তর তো এটাই যে তোর যদি অযোধ্যা তো আমার আছে দীঘা। চাষের জমি পড়ে আছে বিঘার পর বিঘা। ফলে উত্তরটা খুবই সহজ, কিন্তু বোঝানো একটু কঠিন হচ্ছে মানুষের কাছে। এটা আপনার প্রশ্নটাকে আমি সমর্থন করছি যে দেখুন, কেন একে অপরকে বেছে নিলেন? আপনি যে বাইনারির কথা বলছেন বা আমরা যে বাইনারির কথা বলছি, মমতা ব্যানার্জিকেও বিজেপির বেছে নেওয়ার একটা কারণ আছে।
কারণ বিজেপি ওষুধের দাম বাড়াবে, পিডিএসটাকে এখন সম্প্রতি তুলে দেবে বলছে, জিনিসপত্রের দাম প্রত্যেক দিন বাড়বে, বেকারি বাড়বে, কলকারখানা হবে না, অথচ মেক ইন ইন্ডিয়া হবে, এগুলো সব চলতে থাকবে। আর আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে যারা 8 ঘন্টা কাজ করছে, শ্রম আইনটা তুলে দিয়ে ওটা 12 ঘন্টা করবে। এগুলো কোনোটার বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে আপনার কিছু বলতে শুনবেন না। আর ঠিক একই রকম ভাবে ওষুধেরও দাম বাড়াবে, ইনি জালি ওষুধ তৈরি করবেন, হাসপাতালের বেডে জাল স্যালাইন বিক্রি হবে, হাসপাতালের অবস্থা এই হবে। আরজি করের আজ পর্যন্ত মামলার কোনো বিচার হবে না। এসএসসি পরীক্ষায় 26,000 যোগ্য ছাত্রছাত্রী যোগ্য অযোগ্য চাল কাঁকড়ের মতো মিশিয়ে দিয়ে রাস্তায় ফেলে রাখা হবে। অনুব্রত মামাসিকে ডেকে আনবে, উল্টে তার ফোনটা জমা হবে কিন্তু অনুব্রতর ফোন জমা হবে না। এগুলো নিয়ে যাতে কেউ কথা না বলে তার জন্যেই দুজনেই মিলে বেছে নিয়েছেন একটা অযোধ্যা, একটা দীঘা। মাঝে পড়ে আছে শিল্প বলুন, চাষ বলুন, তার জন্য জমি। ঠিক। দেবজিৎ, এই যে প্রশ্নটা তুলে দিয়ে গেলেন চন্দন চট্টোপাধ্যায়, এই যে আপনারা দুদল বেছে নিয়েছেন আপনাদের এজেন্ডা নির্ভর পলিটিক্স, তো কোথাও তো আপনারা রাস্তাঘাটে আন্দোলন বা সেটা খুব একটা দেখা যাচ্ছে না। যা দেখা যাচ্ছে, যা প্রচার হচ্ছে, সব হচ্ছে হয় জাতীয়তাবাদী ভাবনাকে তুলে ধরে আপনার হিন্দুত্বের প্রচার করছেন এবং সেটাকেই আপনারা ভোটে একটা প্রধান অস্ত্র করছেন। কেন রাস্তাঘাটের আন্দোলন প্রচার দেখছেন না? প্রত্যেক ঘন্টায় 24 কিলোমিটার রাস্তা হচ্ছে, প্রত্যেক দিন 24 কিলোমিটার রাস্তা হচ্ছে, প্রত্যেক দিন 13 কিলোমিটার করে রেললাইন পাতা হচ্ছে, এগুলো দেখছেন না? আর জানেন তো একটা কথা কি, ওই চন্দন দ্বারা বলেন না একই কথা, এই জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কেউ কিন্তু শুনছে না। জিনিসপত্রের দাম বাড়ছে, লোকের ক্রয় ক্ষমতাও বাড়ছে, লোকে শান্তিতে আছে। মুশকিলটা হচ্ছে চন্দন দ্বারা একটা জিনিস মানুষকে বিশ্বাস করানোর আপ্রাণ চেষ্টা করেন, জানেন? অমিত শাহ নয়, শেরশাহর আমল থেকে যখন নাকি 1 টাকায় 10 মণ চাল আর 20টা মুরগি পাওয়া যেত, সঙ্গে আবার 1 লিটার তেল ফ্রি, সেই সময় থেকে জ্যোতি বসু পেরিয়ে বুদ্ধবাবুর সপ্তম বামফ্রন্ট অব্দি ওই 1 টাকাতে 10 মণ চাল, 20টা মুরগি আর 1 লিটার তেল ফ্রি পাওয়া যেত। মানুষ বিরিয়ানি খেত, ঘুমোতো, যেই আর কোনো চাকরি বাকরি করতে হতো না। মাঝে মাঝে চিরকুটে চাকরি টাকরি ওনারা দিতেন বটে পার্টির হোল টাইমারদের, বাকিদের ওসবের কোনো বালাই ছিল না। লোকে বাড়ি বসে থাকতো, কম পার্টির কমরেডরা ঠেলা গাড়িতে করে চাল, চিনি, নুন সবকিছু দিয়ে আসতো, টাকার ব্যাপারই ছিল না। কি অন্যায়, কি অদ্ভুত ব্যাপার। বুদ্ধবাবুর সরকার চলে গেল, ধাই করে গ্যাসের দাম বেড়ে গেল। বুদ্ধবাবুর সরকার চলে গেল, সর্বভারতীয় ক্ষেত্রে চালের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল, গেল 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 গেল। আরে ভাই, সারা পৃথিবীতে সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। দুবার একটা অত বড় মরক গেছে আমাদের ওপর দিয়ে, মহামারী গেছে, তারপরে এত কিছু ঝামেলা, যুদ্ধ ইত্যাদি গেছে। 34 বছর ধরে কলকারখানা বন্ধ করে মানুষের ক্রয় ক্ষমতা এই রাজ্যে 0 করতে এনে দিয়েছিলেন। মোটামুটি চালু যত কারখানা ছিল তার মধ্যে 1000 বড় বড় কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছেন, দিতে হবে, করতে হবে, জবাব চাই বলে। তারপরে এখানে বসে মানুষের ব্যক্তি স্বাধীনতা আর কি, মানুষের সামান্য রুটি রুজির ব্যবস্থা ছাড়া এরা সবকিছু নিয়ে কথা বলে। আমরা সবকিছু নিয়েই কথা বলি, ওনাদের যেটা পছন্দ হয়, মানে যেটা পছন্দ নয় সেই জায়গাটাতে ওনারা বেশি বেশি বলেন, আমরা হাইলাইটেড হই, আর মানুষ সেটা পছন্দও করে। মানুষ আমাদের পছন্দ করে, ওনাদের কথা পছন্দ করে, কিন্তু আমাদের কাজ পছন্দ করে, ভোট আমাদেরই দেয়। আইনসভাগুলোতে ওনাদের একজনও প্রতিনিধি নেই, সর্বত্র আমরা। অশোক ভট্টাচার্য, ইঙ্গিত কিন্তু আপনাদের দিকেও। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে হরি অনন্ত, হরি কথা অনন্ত, কহই শুনি বহু বিধি বহু সন্তা। হরি অনন্ত, আর এরা শুধু বলে যাচ্ছে একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই বলে বাংলার মানুষের ভোট পেতে পারে নাকি? চার্টার্ড প্লেনে করে একবার এসছে, একবার গেছে, একবার এসছে, একবার গেছে, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, একটা নাটক ছিল ম্যাক্স ফ্রিজার, দ্য ফায়ার রাইজার, যারা আগুন লাগায়। মুর্শিদাবাদে দাঙ্গা হলো, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আগুনটা লাগাচ্ছে কে? আগুনটা লাগালো বিজেপি। দেশলাইটা তুলে দিল কে? দেশলাই তুলে দিল তৃণমূল। এ আগুন লাগানো আর দেশলাই তুলে দেওয়া, এর মাঝখানে দাঁড়িয়ে মানুষের পেট ভাত রুটি রুজির কথা আমরা বলে যাব। আমরা শূন্য হতে পারি, কিন্তু আমাদের দর্শন তলানিতে গিয়ে ঠেকেনি বিশ্বদা। একটা কথা আজকে স্পষ্টভাবে বলা দরকার, সিঁদুর নিয়ে ব্যবসা করতে নেমে পড়েছে, সিঁদুর নিয়ে ভোট ব্যবসা হতে পারে নাকি? দুশ্মন না করে দোস্ত নেও কাম কিয়া হয়। ট্রাম্প দোস্ত, বড় দোস্ত, সে হাটে হাড়ি ভাঙিয়ে দিয়েছে। সুতরাং এদের চরিত্র মানুষ দেখে নিয়েছে কোন জায়গাটায় এরা চলতে পারে। বাংলার ভোটের ন্যারেটিভ ধর্ম ঠিক করে দেবে না। বাংলার ভোটের ন্যারেটিভ কর্মসংস্থান, বেকারত্ব, নিয়োগ দুর্নীতি এবং আর্থিক দুর্নীতির প্রশ্নে হবে। একদম। দেবশ্রী।
আপনি আমাকে বলুন যে যেটা অশোক ভট্টাচার্য বলছেন যে বাংলার ভোটের ন্যারেটিভ ধর্ম ঠিক করে দেবে না, দেবে হচ্ছে যেটা রুটি রুজির প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, সত্যি কি তাই? আমাদের টকে যত আমরা এই কথাগুলো বলি, ওই আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন হাতির দুটো দাঁতের মতো, এই গণতন্ত্রটা আমরা উদযাপন করি বলি, কিন্তু আসলে আমরা তো গণতন্ত্রটাকে মোটামুটি ভোটতন্ত্রে কনভার্ট করে ফেলেছি। ফলে ভোট করার জন্য যে মেশিনারিটা লাগে, দেখুন এই কিছুদিন আগে একটা হরুন রিপোর্টে বেরিয়েছে 2025-এই, যে টোটাল সারা বিশ্বে 3,442 জন যারা বিলিয়নার্স আছে, তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে থার্ড হাইস্ট, ইউএসএ অ্যান্ড চায়নার পরে 284 জন। এই 284 জনের যা টোটাল রিসোর্সেস, সেটা আমাদের 1/3 অফ দ্য টোটাল জিডিপি। তার মানে কি দাঁড়ালো? 150 কোটি মাইনাস 284 বাদ দিলে কি দাঁড়াচ্ছে? 2/3 অফ দ্য জিডিপি। এখনই কিন্তু আমাদের পার ক্যাপিটা জিডিপি হচ্ছে $2,700। আমাদের র্যাঙ্ক এখন সম্ভবত 124 পার ক্যাপিটা। যেহেতু আমাদের পপুলেশনটা অনেক বেশি, মাল্টিপ্লাই করে টোটাল ভ্যালুটা অনেক বেশি আসছে। তাহলে ওই যে 284 জন বাদ দিলে ভারতবর্ষের যে অবস্থাটা, এই যে ভোট কেন? একটা রাষ্ট্রের কি কাজ? কি রাষ্ট্রের কাজ তো এই ন্যাশনাল ইনকামের একটা সুষম বন্টন যতটা সম্ভব। সেটা কি আদৌ হয়েছে এত বছর পরে? শুধু বিজেপিকে দোষ দিলে হবে না। সারা মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে এতদিন কিন্তু সরকারগুলো চালিয়েছে যে মূল যে ব্যাপারগুলো, মানুষের অধিকার রক্ষা, বারবার কিন্তু লঙ্ঘিত হচ্ছে। আর্টিকেল 21 আমার বাঁচার অধিকার আছে, আর্টিকেল 19 আমার কথা বলার অধিকার আছে, বারবার কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এবং সেখানে রাষ্ট্রের ভূমিকাটা কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে, সেটা কেন্দ্র এবং রাজ্য। এইগুলো ভোটের ইস্যু হওয়ার কথা, কিন্তু ভোট কি করে? ভোট তো এখন বলে করানো হয়, ভোট বলা হয় মেশিনারি। আমরা এরকম শব্দ তো আমরা শুনে এসেছি, বাম জামানা থেকেই শুনে এসেছি, তারও আগে থেকে ছিল। তা এই মেশিনারিটা কার কত বেশি ইফেক্টিভ, সেটা কিন্তু ভোটের একটা বড়। বিশ্বজিৎ, ইস্যু না মেশিনারি? না, অবশ্যই ইস্যু, এবং সেই ইস্যুটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বদে যে কথা বলছিলেন আপনি, হিন্দুত্ব কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বিজেপি তার এই তাস খেলেছে নির্বাচনের জন্য। আপনি ভেবে দেখুন 2019-এ এবং তার পরবর্তীকালে আমরা গত বছর দেখেছি লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, তাদের রেজাল্টটা পুরোপুরি পাল্টে গেল। অর্থাৎ মহারাষ্ট্রের ক্ষেত্রেও বিজেপি যে হিন্দুত্বের তাস দিল, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দিল, কিন্তু মহারাষ্ট্রে সফল হলো, ঝাড়খণ্ডে সফল হলো না। অথচ হরিয়ানার ক্ষেত্রে, যেখানে জাতপাতের রাজনীতি, যেখানে কৃষকদের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন তৈরি করেছে, সেখানে কিন্তু বিজেপি সফল হলো। কেন হলো এর কারণটা বিশ্লেষণ করতে হবে। তার প্রধান কারণ হচ্ছে যে হিন্দুত্ব হিন্দি এবং হিন্দু বলয়ের বাইরে গিয়ে তারা খুব একটা কার্যকর করতে পারেনি। কিন্তু মহারাষ্ট্রে সফল হলো কেন? তার প্রধান হচ্ছে ইকোনমিক পপুলারিজম। অর্থনৈতিকভাবে তারা চেষ্টা করলো। তাই কি আপনি কি তাই মনে করেন? দেখুন, তামিলনাড়ুতে এখন সফল না হলেও তামিলনাড়ু কিন্তু পা ফেলতে পেরেছে বিজেপি। সামান্য হলেও কেরলে কিন্তু বিজেপির ভোট বাড়লেও কিন্তু দেখুন দক্ষিণের রাজ্যগুলো এবং অহিন্দু বলয়ের রাজ্যগুলোতে বিজেপি কিছু করতে পারছে না, যে কারণে অমিত শাহকে এত আগে, গতবার ব্যাটিং করতে এসেছিলেন কিন্তু এবার ওয়ার্ম আপ করছে কতদিন আগে। রাজনৈতিক হিসাবটা বুঝতে হবে, কারণ গতবার 200 পার স্বপ্ন দেখিয়ে 77-এ আটকে গেছে। এখন অবশ্য ক্যালকুলেটর দরকার কতজন আছে, কিন্তু সেই রাজনৈতিকভাবে আজকে হিন্দুত্বকে একমাত্র পুঁজি করে এ রাজ্যে অন্তত বাংলায় নির্বাচন লড়া যাবে না। অনেকগুলো ইস্যু রয়েছে বাংলার নির্বাচন। আমি আসছি স্নেহাশিসদা, প্রশ্ন যেটা উঠে আসছে, এই যে ধরুন অমিত শাহ, নরেন্দ্র মোদী পরপর আসলেন, তাদের একটাই কথা বলছেন, তারা মালদা মুর্শিদাবাদকে যে ইস্যু বানাতে চাইছেন আপনারা বুঝেই গেছেন, এই নিয়ে সন্দেহ নেই। এই হিন্দুত্ব ন্যারেটিভের মোকাবিলা আপনারা কিভাবে করবেন? উন্নয়ন নাকি আপনাদের হাতে আর অন্য কোনো তাস আছে? দেখুন, একটা জনপ্রিয় গান আমরা বোধহয় সবাই শুনেছি, যে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ছুটিল পিছে, বসন্ত এসে গেছে। যখনই নরেন্দ্র মোদী, অমিত শাহ, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। তো এরকম বাংলায় যখনই নরেন্দ্র মোদী, অমিত শাহ আনাগোনা শুরু করে দেয়, বিজেপি যখন বাংলার মানুষের পেছনে ডাকাডাকি শুরু করে, এটা বুঝতে অসুবিধা নেই যে নির্বাচন এসে গেছে।
কিন্তু এই নির্বাচনের সময় তারা আনাগোনা করে, তারপর নির্বাচন মিটে গেলে নানা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। বাংলার মাটিতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এই প্রশ্নগুলো অবতারণা হতো না যদি না আমরা দেখতাম যে পাহালগাঁয়ে যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ঢুকে নিরীহ মানুষগুলোকে খুন করার পর সারা ভারতবর্ষের মানুষ যখন ঐক্যবদ্ধভাবেই এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে, ঠিক যেই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী এমপিরা বিভিন্ন দেশে গেছেন, গিয়ে জোটবদ্ধ সংঘবদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে করার চেষ্টা করেছেন সারা পৃথিবীকে, এবং একটি টিমের সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তিনি জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ইত্যাদিতে গেছেন এবং দলের কথা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের নানা অভিযোগ থাকলেও দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একসাথে মিলেই আমরা সেন্ট্রালের সঙ্গে আছি এবং জোটবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক সেই সময় দেশের প্রধানমন্ত্রী চলে এলেন উত্তরবঙ্গে, এসে একেবারে সম্পূর্ণভাবে রাজনীতি এবং নিম্ন রাজনীতির পরিচয় দিলেন। সেই অপারেশন সিন্দুরকে বেঙ্গল, অপারেশন বেঙ্গল ইত্যাদি মঞ্চ থেকে ঘোষিত হলো এবং কুৎসা অপপ্রচার এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেলেন, কারণ সামনে নির্বাচন আসছে। খেয়াল করে দেখুন, যখন সফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, হিন্দু মুসলমান দুজন বোন সেনাবাহিনীর, তারা যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে ধ্বংস করে ফিরে এসে যখন বলছেন যে ভারতবর্ষ মে ধর্ম নিরপেক্ষতা হয়, ভারতবর্ষ মে ধর্ম নিরপেক্ষতা रहेगी, আর ঠিক সেই সময় বিজেপি এবং বিজেপির প্রধানমন্ত্রী সহ সকলে ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করছে শুধু ভোটের জন্য। দেবজিৎ, ভোটকে, সেনাবাহিনীকে আপনারা ভোটের ময়দানে ব্যবহার করছেন, এই অভিযোগ কংগ্রেসও তুলেছে, তৃণমূলও তুলতে শুরু করেছে। অভিযোগ তুললো তা কি এলো গেল, সবাই জনতা দেখতে পাচ্ছে যে কেউ এরকম কাজ করছে কি করছে না। অভিযোগ তো অনেক কিছুই করা যায়। কংগ্রেস আর কমিউনিস্ট বা তৃণমূল কংগ্রেস সারাদিন ধরে অভিযোগ করছে, তাতে মানুষ শুনছে, মানুষ তো সেই দিনের শেষে আমাদেরই ভোট দিচ্ছে। এই মুহূর্তে কংগ্রেস বা কমিউনিস্টদের অভিযোগ চেয়ে বেশি কথা বলে লাভ নেই, কেননা সবাই জানে খুব কায়দা করে স্ক্রিপ্টেড ভাবে বলেছিলেন নরেন্দ্র সারেন্ডার, তারই উল্টো দিকে দাঁড়িয়ে শশী থারুর গত পরশুদিন ঝেড়ে বলে এসেছেন, পরশুদিনের আগের দিন উল্টো কথা বলেছেন যে ট্রাম্প এই কথা বলতে, মানে ট্রাম্প সেন্সে যে কথা বলেছেন, তাহলে ওনার দলের যিনি এমপি তিনি গিয়ে অন্য রকমের কথা বলেছেন এবং একই কথা বলেছেন। যদি দেখুন, আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা কখনোই যাই করি না কেন বাইরে গিয়ে সেটা বলবো না, এটা আমাদের ঘোষণা, কিন্তু একেবারেই যদি উল্টো কথা হতো তাহলে অন্তত বিবেকের ডাক দিতেন তারা অন্তত বলতেন, তা তো বলেননি। 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরেই এই ভোট যুদ্ধে হিন্দুত্ব থাকবে কি থাকবে না, ভারতের কমিউনাল ব্যাপার স্যাপার কতটা কাজকর্ম করে, এসব কথা বাংলায় বলে লাভ নেই দাদা। তার কারণ সারা ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হয়েছিল, আর পাকিস্তান ভেঙে পশ্চিমবাংলা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, এটাই তো ইতিহাস। তো সেইখানে হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন ধরে কেন হয়নি, হিন্দুত্ববাদ কেন প্রসার লাভ করেনি, সেই জন্য বড় সেমিনার হতে পারে। 2026-এ আপনারা দেখাচ্ছেন 1946 সালের সিনেমা। 100 বার দেখাবো গোপালপাড়া, 100 বার দেখাবো। প্রশ্নটা হচ্ছে বিজেপি নাকি এই রাজ্যে তৃণমূলকে হারাবে বলে চার্টার ফ্লাইটে করে আসছে। এমন কথা ভূভারতে কে শুনেছে কবে? এমন কথা ভূভারতে কে শুনেছে কবে? চোর তাড়াতে নাকি দিল্লি থেকে ডাকাত ডাকতে হবে। আমার আপনার বলে না, हमारी जेब वो काट रहा है, ও हमको औरंगजेब दिखा रहा है। আমার জেব কেটে ঔরঙ্গজেব দেখাচ্ছে। জোকার ভালো না ডাকাত ভালো? ভালুন, জোকার ভালো না? উত্তর দিতে হবে আজকে দাঁড়িয়ে। জোকার ভালো না ডাকাত? সেকেন্ড, জোকার ভালো না ডাকাত? শুনুন না, বলতে দিন। ফোনে আমি বললেই শেষ করবো। ফোনে 2টো মুড থাকে, সাইলেন্ট মুড আর ফ্লাইট মুড। আমাদের দেশের যখনই বড় সমস্যা হয়, আমাদের প্রধানমন্ত্রী কখনো সাইলেন্ট মুডে চলে যান, কখনো ফ্লাইট মুডে। পহেলগাঁও হামলার সময় ফ্লাইট মুডে চলে গেলেন, ওখান থেকে এসে আবার সাইলেন্ট মুডে চলে গেলেন। দেবজিৎরা প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় এই মেরুকরণের কথাই বলে চলবে, কারণ ওদের হাতে উন্নয়নের কোনো তথ্য নেই।
সারা ভারতবর্ষ জুড়ে ওদের এই বিভাজন, হিংসা ছড়ানো, ঘৃণার ভাষণ এইটা দিয়ে ওরা মনে করে আমরা যদি কিছু ভোট অন্তত পেতে পারি, কিন্তু এটা কার্যকরী বাংলায় হয়নি। 2021 সালে আমরা দেখেছি 200 পারের কথা বলেছিলেন অমিত শাহ, 77-এ আটকে গিয়েছিল। এই 24-এ ইলেকশনে 30-এর ওপরের কথা বলেছিল, 6টা সিট কমে গিয়েছে। বাংলা অনেক কালচার্ড এবং অনেক শিক্ষিত সচেতন মানুষ বাংলায় বাস করে। বাংলায় ধর্মীয় বিভাজন করা যায় না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, হিন্দু মুসলমান সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে এবং সেই পরম্পরাকে আমাদের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বয়ে নিয়ে চলেছেন। তিনি ডেভেলপমেন্টের উপরে নজর দিয়েছেন বলেই আজকে তৃণমূল স্তরে প্রতিটা পরিবারে খাদ্য, তার বাসস্থান, তার শিক্ষা, এডুকেশন পৌঁছে গেছে। কোনো বামপন্থীরা এটা কোনোদিন আপনারা তো জগন্নাথ মন্দিরের প্রসাদও পৌঁছচ্ছেন। হ্যাঁ, সবটাই সব মানুষের জন্য। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, ব্যক্তি মানুষ, কমিউনিটি ওয়াইজ মানুষ, গোষ্ঠী মানুষের কাছে তার প্রাইমারি নিডসগুলো প্রকল্পের মাধ্যমে পৌঁছেছেন। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন, এখানকার সংস্কৃতিকে যাতে বয়ে চলে সেটা করেছেন, সবই মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সবিহিত প্রশ্ন আছে, মালদায় যখন আক্রমণ হলো হিন্দুদের উপরে, মুর্শিদাবাদে যখন রাষ্ট্রের তখন কেন গেলেন না? রাষ্ট্রের কাজ কি হতে পারে? একটা মন্দির জগন্নাথের মন্দির কথাটা বললেন তো বিশ্ব, রাষ্ট্রের কাজ একটা এখান থেকে তো বাড়ি বাড়ি প্রসাদ যাচ্ছে, একটা মেডিকেল কলেজ, বাড়ি প্রসাদ যাচ্ছে। আমার একটা সাজেশন আছে, এই যে 26,000 চাকরি প্রার্থী বসে আছে, এরাও তো ঈশ্বরের প্রার্থনা করে, ঈশ্বরের কৃপা, এদের কাছে প্রসাদটা পৌঁছে দিন জগন্নাথ। এরা যোগ্য হয়েও অযোগ্য আর যোগ্যকে এত সুন্দরভাবে এই প্রশাসন, এই সরকারি মিশিয়ে দিল যে অযোগ্য ভাতা পাবে, তার চাকরি গ্যারান্টি হয়ে গেল অন্য ডিপার্টমেন্টে, আর যোগ্য যে তাকে আবার পরীক্ষায় বসতে হবে। এই হচ্ছে প্রসাদ দিন এদের, 26,000 গিয়ে আপনারা প্রসাদ পৌঁছে দিন। দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এই দুটোকে কিভাবে মেশাতে হয় তা আমরা গত 1 দশক ধরে দেখছি। আমরা রাজনীতিতে দেখছি, ভোট পলিটিক্সে দেখছি, সব জায়গায় দেখছি। এখন বাংলা এবং বিহারে ভোট, কেরালাও ভোট আছে, তামিলনাড়ুতে ভোট আছে, আমি বাংলা বিহারই ধরছি। বিহারে এবছরের শেষের দিকে ভোট, বাংলায় বছরের গোড়ার দিকে ভোট। এই বাংলার ভোটে এই দেশপ্রেম, জাতীয়তাবাদ এদের প্রভাব কতটা পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলার ভোটে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসিনি, সেটা একটা র্যাডিক্যাল চেঞ্জেস এসছে। সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। দেখুন, প্রত্যেকের আইডেন্টিটিটা এস্টাবলিশ করা দরকার, কারণ আমাদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সে কেন পলিটিক্যাল পার্টিগুলো বেশি ইনক্লিনেশন আসছে। কারণ কোনো একটা আইডেন্টিটি, সেটাকে যদি খুঁচিয়ে দিয়ে আপনি যদি কোনোভাবে তাদের কনভিন্স করতে পারেন, তাহলে জোটবদ্ধ ভোট পাবেন। সেটা ধর্মীয় আইডেন্টিটি হতে পারে, সেটা ধরুন ওই মতুয়া, রাজবংশী ভোট, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে খুব একটা শুনে আসিনি। ইদানিং কেন হচ্ছে? ইদানিং রাজনীতি এটা জেনেছে যে যদি আইডেন্টিটিটাকে খুঁচিয়ে দেওয়া যায়, তাহলে আমি জোটবদ্ধ ভোট পাবো, অনেকগুলো ভোট একসঙ্গে পাবো। সেটা ধর্মীয় বিভাজন তাই হচ্ছে, ধর্মীয় বিভাজনের উদ্দেশ্যটাও কিন্তু তাই, যে আমরা জোটবদ্ধ ভোট পাবো। এইটাই মূলত কিন্তু আইডেন্টিটি পলিটিক্সকে খুঁচিয়ে দেওয়ার কারণ। আর দেশপ্রেম, এটা তো ডিফাইন করে, দেখুন, একদল মনে করছে যে আমি বর্ডারে গিয়ে একটা পাকিস্তানিদের একটা গালাগালি করলে শ্রেষ্ঠ দেশপ্রেম, আবার আরেক দল মনে করছে আমার দেশের মানুষরা, তারা সংবিধান প্রদত্ত অধিকার কোনো পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেয়নি, সেই অধিকার থেকে বঞ্চিত হওয়াটা, তার হয়ে কথা বলাটা, সেটাই আসল দেশপ্রেমের কাজ। এবার আপনি দেশপ্রেম মাপবেন কি করে? একটা ধরুন সমাজ জমিনে বুনে দেওয়া হচ্ছে, আইডেন্টিটি তৈরি করে দেওয়া হচ্ছে। আপনি যদি পাকিস্তানকে গালাগালি না দেন, আপনি পাকিস্তানের ভাষায় কথা বলছেন, আপনি যে মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনি শহুরে নকশাল হয়ে যাচ্ছেন। এই যে আইডেন্টিটিগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এবং যে দেশপ্রেমের যে কথা সমাজ জমিনে বোনা হচ্ছে, সেটা কি একটা মানে একটা আমি খুব শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, একটা ফ্যাসিবাদী একটা কৌশলের বাইরে কিন্তু আমার অন্তত কিছু মনে হচ্ছে। বিশ্ব একটা জাস্ট এক্সাম্পল দিই, উনি যেটা বললেন একদম সঠিক কথা। আপনি 2016 সালের নির্বাচন দেখুন পশ্চিমবাংলায়, এই আইডেন্টিটি পলিটিক্স এবং এই খুঁচিয়ে দিয়ে আরএসএস এর অনেকগুলো স্কুল, এগুলো 16 সালের নির্বাচনে মোটামুটি সরকারের থরহরি কম্প হয়ে গেল। 16 সালের পর থেকে বিজেপিকে আয় বাবা বসে যা, দুটো সাপ রেখে যা বলে দুটোর বদলে 2টা স্কুল খোলো, চারদিকে পাঠশালা হলো, রামনবমী, হনুমান জয়ন্তী, এমন পরিবেশ তৈরি করা হলো। 21 সালে দেখুন সাকসেসফুল কিরকম, 21 সালের ভোটটাও হিন্দু মুসলমান এই দুভাগে ভাগ করো। আবার 26 সালের চেষ্টাটা হচ্ছে, এটা আছে বলেই জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি বিক্রি করো, বিলি করো। ওদিকে অযোধ্যায় যেভাবে নিয়ে গেছিল, এখানে পাড়া পাড়া কাউন্সিলররা বাসে করে নিয়ে যাচ্ছে, দীঘা চলুন 2 দিনের জন্য, বেরিয়ে আসি 1440। এই আসলে আমি আবার বলছি
যে সত্যি কথাটা হচ্ছে যে সরকারের কাজ কিন্তু এগুলো ছিল না। দেখুন, সরকারের মন্ত্রীও নিশ্চয়ই স্বীকার করবেন, উনি ওনার লিফলেটে লেখেননি আমি এইটাই তো বললাম। সরকারের কাজ ছিল স্বাস্থ্য, এইটাই বললাম। সরকারের কাজ ছিল বাস চালানো, রাষ্ট্রের কাজ তো ছিল এটা হতে শিক্ষা, পারে না। সেগুলো সব জনগণের ট্যাক্সের পয়সায় মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে, কেন হবে? এক মিনিট বিশ্বজিৎ, জনগণের ট্যাক্সের পয়সায় মন্দির মসজিদ গির্জা কেন হবে? আমি আসছি বিশ্বজিৎ। এদেশের তো একটা প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম জওহরলাল নেহরু। আসছি অশোক, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা সিট রয়েছে, কম বেশি আমরা যদি দেখি তাহলে 146টি এমন বিধানসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 25%-এর বেশি। 2024-এর যদি আমি ফলাফল দেখি, এই 146টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 109টি আসনে, আর বিজেপি 25টি আসনে, কংগ্রেস 11টিতে এবং সিপিআইএম 1টিতে। তো এই যে বারবার বিজেপির নেতারা একটা কথা বলছেন যে আমরা অনেক দূর এসেছি, মোদিও বলে গেছেন, অমিত শাহ বলেছেন আর একটু ধাক্কা মারতে হবে, আর 4-5% লাগবে, এবং এই 4-5%ই ফারাক গড়ে দেবে। 4-5% যদি আনতে পারা যায়, এটা কি পসিবল যেখানে বিজেপির সংগঠনের হাল অত্যন্ত খারাপ? আমি আগেরবার আলোচনা যেখানে থামিয়েছিলাম, যে তারপরেও যে রাজ্যগুলোতে বিজেপি ঘুরে দাঁড়ালো তার পেছনে আরেকটা বড় কারণ আরএসএস এর সংগঠন। আমাদের এই রাজ্যে আরএসএস এর সঙ্গে তৃণমূলের সখ্যতা আমরা জানি, বা অভিযোগ ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর দুর্গা বলা হয়েছে। আমি সেই ইকুয়েশনে যাচ্ছি না। এখানে যে কনস্টিটিউয়েন্সিগুলোর কথা আপনি বললেন, সেখানে এই জোটবদ্ধ ভোটটাতে শুধুমাত্র সংখ্যালঘুকে যারা চিহ্নিত করছে ভোট বিশ্লেষণ করে, তারা একটা ভুল করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মহিলা ভোটকে গুরুত্ব দিয়েছে এবং এম্পাওয়ারমেন্ট। আমি আরেকটা প্রশ্নের উত্তর দেব আপনার, যেটা আপনি বললেন দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং হিন্দু জাতীয়তাবোধ। প্রথমেই বলি, হিন্দু জাতীয়তাবোধ কখনো ভোট বাক্সে কনভার্ট করা যায় না। কারণ হিন্দু জাতীয়তাবাদ আমরা বিবেকানন্দ দেখেছি হিন্দুত্বের জাগরণের কথা বলেছে, কই তাকে তো বলতে হয়নি যে নির্বাচনে গিয়ে বালাকোট নির্বাচনে বালাকোট এয়ার স্ট্রাইকের প্রভাব পড়েনি। পড়েনি। আমি কেন বলছি, কারণ আপনি দেখুন এইমাত্র আমি বলছি এইমাত্র যে কথা হলো সাইলেন্ট মোড এবং ফ্লাইট মোড, যে বন্ধুত্বের কথা, আজকে দুটো দেশ যুদ্ধ থামাবে কিনা আমাদের দেশপ্রেম, আমাদের অহংকারে লেগেছে, আমরা যুদ্ধ ঘোষণা করেছি। নিশ্চয়ই ট্রাম্প বলে দিতে পারে না, মোদি এবং ট্রাম্প বলছেন বন্ধু। অথচ যখন ভারতবর্ষের অভিবাসনকারীদের হাত পা বেঁধে এখানে পাঠানো হচ্ছে, নরেন্দ্র মোদী চুপ রয়েছে, একটা কথা প্রতিবাদ করেনি। ভারতবর্ষের পণ্যের উপর যখন শুল্ক বসানো হলো, নরেন্দ্র মোদী একটা প্রতিবাদ করেনি। এখানকার স্টুডেন্টদের ভিসার ইন্টারভিউ বন্ধ হয়েছে, নরেন্দ্র মোদী একটা প্রতিবাদ করেনি। এখানকার যখন বলা হয়েছে যে এই মুহূর্তে ওখানকার স্টুডেন্টদের এখানে পাঠিয়ে দেওয়া হবে, তখনও একটা কথা বলেননি। তাহলে কিসের বন্ধুত্ব? এটা বন্ধুত্ব না বশ্যতা? কারণ এই দেশপ্রেমকে নির্বাচনে যদি ব্যবহার করা যায়, তার ডিভিডেন্ড কতটা আসবে? এখন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে হিন্দুত্ব বেশি ডিভিডেন্ড দেবে না দেশপ্রেম বেশি ডিভিডেন্ড। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, যে প্রশ্নটা বিশ্বজিৎ তুল্য, সংসদের যদি যৌথ অধিবেশন হয়, যেটা ইন্দিরা গান্ধী 71-এর পর ডেকেছিলেন, অটল বিহারী বাজপেয়ী কার্গিলের পর ডেকেছিলেন, বিজেপি যদি ডাকবে কিনা আমি জানি না, যদি ডাকে তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু বিরোধীরা উত্তর চাইবেন। ওনার শেষ প্রশ্ন ছিল হিন্দুত্ব আগে না কি, হিন্দুত্ব ডিভিডেন্ড দেবেন না দেশপ্রেম ডিভিডেন্ড দেবে বিজেপিকে, এরকম একটা কিছু জিজ্ঞেস করলেন না? দেখুন, আমরা যেটা মনে করি না, কোনো আড়াল থেকে নয়, মুখোশের আড়ালে টাড়ে নয়, সোজাসুজি। সোজাসুজি আমরা হিন্দুত্বকেই রাষ্ট্রীয়ত্ব মনে করি। বিজেপি মনে করে, আমাদের বিচারধারা মনে করে, সোজাসুজি বলছি, হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব। এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি করছি না, আমি প্রশ্ন হিসেবে ব্রাসেলসে একজন করেছেন, আমি ঠিক একই প্রশ্ন আপনাকে করছি। সেটা হচ্ছে যে যেসব ভারতীয়রা সংসদরা বিদেশে গেছেন, আপনারা জানেন, তাদের আপনাদের লোক, আপনাদের মন্ত্রী ছিলেন MJ আকবর, অন্যতম একটা গুরুত্বপূর্ণ নেতা, সাংবাদিক ছিলেন। তিনি ব্রাসেলসে গেছেন, তো তিনি একটা প্রশ্ন করছেন ব্রাসেলসে, যে ভারত যখন আক্রান্ত তখন গোটা পৃথিবী চুপ কেন? সংসদে যখন বিরোধী দলের সাংসদরা এই প্রশ্নটা করবেন,
কি আপনাদের বিদেশ নীতি করলেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, পাকিস্তান মানে ইউএনএতে নিরাপত্তা পরিষদের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেল। আপনাদের ফরেন পলিসিতে কি হলো যে গোটা পৃথিবীর সমস্ত বড় বড় দেশ চুপ রইল? দু একটা বড় বড় দেশের নাম বলুন যারা যারা চুপ ছিল, চীন ছাড়া। আশেপাশের একটা প্রতিবেশী নাম বলুন যে প্রতিবেশী ভারতবর্ষকে সমর্থন করল। প্রশ্নটা তো আমার নয়, আমি আপনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করিনি, আমার বিশ্বের মধ্যে আলোচনা হচ্ছে, আপনি প্রশ্নটা তো আমার নয়, প্রশ্নটা আমি সেটাই জিজ্ঞেস করছি। প্রশ্ন এটা বলুন। আমি এমজে আকবর যথেষ্ট প্রতীতযশা লোক, সুতরাং তার প্রশ্নের গুরুত্ব থাকে। আমি যেটা বলতে চাইছি, এমজে আকবরই বলুন না, একজন চীন ছাড়া একটা বড় দেশ যারা কিনা ভারতের পাশে ছিল না। রাশিয়া, চায়নার কথা বাদ দিলাম, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা কেউ ভেটো দিল না। এটাই বলতে যাচ্ছি, পাঁচটা দেশ ভেটো দেওয়ার ক্ষমতা রাখে, তার মধ্যে চীন কোনোদিনই আমাদের পক্ষে থাকবে না। বাকিরা ভেটো দেওয়ার দরকার কি? ভেটো দিয়ে কি ভেটো দেবো? কি ব্যাপারে ভেটো দেবে বলুন? পাকিস্তানের দায়িত্ব কি ব্যাপারে কি দায়িত্ব ভেটো দেবে কেন? রাফাল কি দিয়েছে? কি ব্যাপারে ভেটো দেবে? আমরা প্রথম কথা হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্র, জঙ্গিদের পৃথিবীর কোন রাষ্ট্র বিরোধীরা এক কাট্টা সবাই সমর্থন করেছে, এরপরও একটা বাইরে মহা মুশকিল। আইনসভায় থাকতে পারেন, এখানে এসে বকবক করে, এ তো মহা মুশকিল। মামেদা নিয়ে একটু থামুন না। আইন সবাই ডাকেন না ভয়। ও বাবা, ভোকাল ডায়রিয়াতে ভুগছেন, বুঝছেন না, একদম ডাকেনই না ভয়। খান। এবারে যেটা বলছি সেটা হচ্ছে যে কোন রাষ্ট্র ভেটো দিল কি দিল না, তাতে ভারতবর্ষের জনতা, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কি বাঁচবে না সেটা স্থির হবে না। আজকে ট্রাম্প ভেটো দিল কি দিল না, চীন ভেটো দিল কি দিল না, তাতে আমাদের কি এলো গেল? আমরা এখানে যারা বসে আছি সবাই বিরোধী বিচার, এখানে যারা বসে আছি তারা সবাই বিরোধী বিচার, জাতীয়তার পক্ষে সবাই এক। দেবজিৎ, একটা বিরাট সুযোগ ছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া, এবং আমাদের সেনাবাহিনী যাদের নিয়ে আমরা সত্যি গর্বিত, এবং স্বাধীনতার পর এই সেনাবাহিনী বারবার পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। যখন গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে, কার ফোনে এটা বন্ধ করলেন? কারোর ফোনে বন্ধ করেনি, আপনার এমপি বলেছেন। আপনার জেনারেল সেক্রেটারি এমপি বড় বড় করে বললেন, জাপানে গিয়ে কি মিথ্যা কথা বলেছেন? কি বলছেন আপনাকে? আমি জিজ্ঞেস করি যে প্রশ্নটা উঠছিল বারবার এই আলোচনায় যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনাদের তো বিজেপির হিন্দুত্ব রাজনীতির মোকাবিলা করতে হবে, আমরা ধরে নিলাম মোকাবিলা করলেন, যে বিষয়টা বিশ্বজিৎ তুলে দিয়ে গেলেন যে আপনাদের একটা সামাজিক প্রকল্পের নানা রকম সুযোগ সুবিধা আপনারা জনগণকে দেন, তার একটা সুবিধা হয়তো ফায়দা হয়তো আপনারা পাবেন। পাশাপাশি যে একটা বড় বিষয় আছে মহিলা ভোট, আপনাদের কি মহিলা ভোটের সেই জায়গাটা মানে এখনো এবারেও সেটার উপর নির্ভর করবেন, ব্যাংক করবেন, ভরসা করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই মিডিয়াতে নানা ধরনের চর্চা হতেই থাকছে, এবং বিজেপি তার মতো করে মেরুকরণের চেষ্টা চালিয়েই যাচ্ছে প্রতি মুহূর্তে। কিন্তু আমরা কেউ খেয়াল করছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে 15 বছরের যে সরকার, সেই সরকার অজস্র প্রকল্পের মাধ্যমে কিভাবে একেবারে তৃণমূল স্তরে পরিবারগুলোর কাছে পৌঁছে গেছে। বিশেষ করে এই মহিলাদের এম্পাওয়ারমেন্ট টু ওম্যান নিয়ে তো এত আলোচনা দেশে আগে হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা মেয়েদের যে শক্তি বৃদ্ধির এই যে কত কি কাজ হয়েছে সেই খবর কিন্তু আমরা কেউ রাখি না, এবং সেটা রাখে বাংলার সাধারণ মানুষ, এবং তাই ভোটে গিয়ে তৃণমূলকে ভোট দেয়। তাই বিজেপি যতই চেষ্টা করুক বিজেপি জিততে পারে না, সিপিএম শূন্য হয়ে যায়। এই যে সিপিএম পার্টি, আচ্ছা এখানে তো আইডেন্টিটির কথা বলছিলেন, আপনাদের তো একটা বিরাট আইডেন্টিটি আছে যে আপনারা বামপন্থী, আপনারা মার্ক্সবাদী, এবং এই আইডেন্টিটি তৈরি করার জন্য আপনি 34 বছর গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন। আপনাকে শূন্য করে দিয়ে সেই ভোট বিজেপিতে কি করে পদ্ম ফুলে গেল আপনি জবাব দিতে পারবেন? তৃণমূলের ভোট পাবেন বলে, তৃণমূলের ভোট পাবেন, আমি অশোকের কাছে আসবো। হয়েছে আপনারা বিজেপিকে বাড়িয়ে দিয়েছেন, ভোট কোথায়? ঠিক বলে ডেভেলপমেন্টের উপরেই থাকবে। এবং মহিলাদের নিয়ে যে কথাটা বলেছেন, একদম আমি উত্তরটা দিয়ে দিই। সত্যি এটা তো সত্যি মহিলাদের ব্যাপারে মমতা
বন্দ্যোপাধ্যায় যা কাজ আমি- করেছেন, মহিলা কেন? একদম সমস্ত মহিলাদের ক্ষেত্রে স্তরের এটা সব কখনো শ্রেণীর অবিস্মরণীয়। পার্ক স্ট্রিট থেকে আমি আসবো। রামদুনি গেদে হয়ে যখন আরজি করে এলেন, এতদিন পর্যন্ত আমি আসবো। মহিলাদের ওপর দেখুন, ওই- আক্রমণ ওই- করেছে অন্যরা, ওই- এখন পুলিশ তখন নিশ্চুপ আমি ছিল। আসছি। আজ পুলিশের মা বলছে অনুব্রত আমি টানছে, আমি এবং আমি অশোকের কাছে আসবো। আসলে বাংলায় অশোক এই হচ্ছে মহিলাদের কংগ্রেসের কাছে আসবো। অবস্থা, আজকে একদম। বাংলায় Please, দাঁড়িয়ে আছে। যে কথাটা দেবজিৎ তুলে দিয়ে গেল, হালকা করে তুললো, যে আপনার দলের, যেটা সিনহাসি কে উদ্দেশ্য করে বললেন যে আপনার দলের জেনারেল সেক্রেটারি তো প্রশংসা করছেন, ঠিক আপনার কাছেই আমি এই প্রশ্নটা নিয়ে আসব। আপনার দলের একজন সাংসদ এই মুহূর্তে রয়েছেন, তার নাম শশী থারুর, যিনি এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন এবং আমেরিকাতে তিনি মিটিং করছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল মোদি বা ট্রাম্প নিয়ে, তখন থারুর একটা কথা বলেছেন যে আমরা কাউকে মধ্যস্থতা করতে বলিনি, এই অস্ত্রবিরতিতে কোনো তৃতীয় পক্ষ নেই। আপনার দলের নেতা ভারতবর্ষে বসে বলছেন নরেন্দ্র সারেন্ডার, আর আপনার দলের সাংসদ বিদেশে গিয়ে এই কথা বলছেন। এটা এই ধরনের স্পর্শকাতর বিষয়ে শশী থারুরের স্ট্যান্ড কি কংগ্রেসকে অস্বস্তিতে ফেলছে না? আমি কারোর মাঝে বলিনি, আমাকে একটু অ্যালাউ করুন প্লিজ। বলুন না। আপনার কথার প্রশ্নের মাঝে আপনার উত্তর ঠিক রয়ে গেছে। আমার দলের নেতা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সমালোচনা করছেন প্রধানমন্ত্রীর, আর আমার দলের এমপি দলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের হয়ে কথা বলছেন ভারতবর্ষের বাইরে গিয়ে। এটা বোঝা না বোঝার কোন রকম ব্যাপার নেই। আমি এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান লড়বো, কিন্তু ভারতের আপনি হয়ে যখন জানেন ভারতের রাহুল team গান্ধীর হবে- মন্তব্য নিয়ে পাকিস্তানের কি হচ্ছে? শুনুন না রে বাবা, রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে পাকিস্তানের নিয়ে আপনি উদ্বেগজনক ব্যাপার করছেন। আচ্ছা, ট্রাম্প নিয়ে কে বলেছে মশাই? আমার উদ্বেগ নেই, বলুন না, বলুন। আপনাদের উদ্বেগ আছে। 11 বার ট্রাম্প বললেন, 11 বার। আমরা বলিনি আপকি বার ট্রাম্প কি সরকার। আমরা ট্রাম্পের জয় উদ্বাহনের তো করিনি এখানে দাঁড়িয়ে। আর আরেকটা কথা বলুন, এই যে এতক্ষণ ধরে দেবজিৎ দা অনেক কথা বলে যাচ্ছিলেন, আমি শুনছিলাম। আজকে চিন করে এত চিনে ব্যথা মুখে হচ্ছে। শুনুন, আজকে ওই চন্দন দ্বারা নয়, বলতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, অতি বামরা বলতো। আর দেবজিৎ দ্বারা এখন ভাবে আমেরিকার রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি। লজ্জার ব্যাপার, ধিক্কারের ব্যাপার। এই আরে নামাস্তে ট্রাম্প করেছে, কথাটা নামাস্তে ট্রাম্প, হাউটি মোদি, আমরা ভুলে গেছি না? দেবর্ষী, হ্যাঁ বলুন। আমার তিনটে একটু পয়েন্ট ছোট বলার আছে। বলুন। একটা হচ্ছে দেবজিৎ খুব ভালো ছেলে এবং ও আরে, লয়ার। ভালো ছেলের জন্য বিষয় না, বলুন। না, ও যেটা বললো যে রাষ্ট্রবাদটা, ও নিশ্চয়ই জানে যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যেটা কিন্তু আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা ইনক্লুশন সংবিধানে হওয়ার আগে 1973-তে তখন বলেছিল ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনে, তার মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা। ফলে এই রাষ্ট্রত্ব, হিন্দুত্বই রাষ্ট্রত্ব, এই কথাটাই কিন্তু না, এটা তো রাজনীতির দোষে বলার জন্য বিচারধারা। ভাই এইটুকু শিষ্টাচার দেখাও প্লিজ। আর দ্বিতীয়ত যে বললো যে এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ করার ইম্প্যাক্টটা কি, আপনি জানেন এই বছরে আমাদের বাজেট বরাদ্দ কত? ডিফেন্স কাছে $6.1 ট্রিলিয়ন, যেটা গত বছরের থেকে 9.53% বেড়েছে। আপনি প্রতিবেশীর সাথে যত সম্পর্ক খারাপ হবে, আমাদের বাজেট বরাদ্দ তত ডিফেন্সে বাড়বে, আমাদের দেশের ডেভেলপমেন্টাল কাজ তত বেশি ব্যাঘাত হবে। আর আপনি মন্ত্রী মানুষ, সিয়াসী বাবু, একটা কথা বলি, উইমেন লিবারেশন ঠিক আছে, আমি নিশ্চয়ই এটা কোনো সন্দেহ নেই, একটা বিরাট মহিলাদের মধ্যে একটা বিরাট একটা বেস আছে, তৃণমূলের এতে কোনো ভুল নেই। কিন্তু একটা কথা, এই যেগুলো এই যে ডোল পলিটিক্সটা কিন্তু ইনকাম লেভেল দেখা হচ্ছে না, ক্রিমি নন ক্রিমি দেখা হচ্ছে না সবার জন্য। এর বদলে এই যে টোটাল টাকাটা আউটলে হচ্ছে, এই টাকাটা যদি প্ল্যান্ড ওয়েতে ভাবা যেত কোনো রাষ্ট্রায়ত্ত শিল্পের কথা, এটা একটা রাজ্যই খুব করলো, জটিল বিষয়। সেটা সেটা পার্মানেন্ট সলিউশন হতে পারতো। হ্যাঁ বলুন। এটা খুব সোজা প্রশ্ন। যে ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি গুরুত্ব দিতেন। একটা কথা আপনি বলে দিই যে আমরা যে সরকার চালাচ্ছি, আমরা তো কারোর সাথে একটা তুলনা করে চলাবো যে আমরা কতটা করতে পারলাম। আমাদেরকে 34 বছর বামফ্রন্ট ছিল, সেই বামফ্রন্ট থাকাকালীন অবস্থায় লাস্ট যে 10-11 যে আর্থিক বছরে বাংলার জিএসডিপি ছিল 4,61,000 কোটি। এই মুহূর্তে আমাদের বাংলার জিএসডিপি 18,13,000 কোটি, বেড়েছে এতটা। সেই বছর আমাদের ট্যাক্স রেভিনিউ ছিল 21,129 কোটি, এখন সেটা 93,000 কোটি পার হয়েছে। এবার ক্যাপিটাল বাজেটিং এর কথা বলছি, মূলধন জাতীয় ব্যয় 2,225 কোটি ছিল মাত্র,
এখন 32,000 তো কোটি। একটা বললেন ওই না তো, জায়গাটা 1,86,000 কোটি টাকা ধার ছিল আর এখন 6,73,000 কোটি টাকা ধার হয়ে আছে, এটাও বলুন। শুনুন, বামফ্রন্ট না, 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 ধারের না, সময় আমি বলে স্বাধীনতা দিচ্ছি থেকে বামফ্রন্ট বলে পর্যন্ত দিচ্ছি ধার, আর আজকের বলে ভোট ধার, দিচ্ছি এটাও বলতে হবে। আপনার সেই সময় ঋণের সাথে জিএসডিপি রেশিও ছিল 41%, ঋণটা, total এখন ঋণটা। এখন আরে ঋণের সাধারণ ঋণটা মানুষ এত মাত্র বুঝবে না। 37,000 এই সরকারের ঋণটা আমরা বলুন, কমিয়েছি 6,73,000 কোটি ওটা টাকা। জিডিপির সাথে তুলনা হয় আমি- দাদা, আপনি ভালো করে বুঝবেন, ওটা আমরা কমিয়েছি। আচ্ছা, হ্যাঁ। আমি শেষ ঋণটা করে দিই। বেড়েছে। সেটা হচ্ছে, শেষ করুন। শুনুন, এই যে টাকা মানুষের কাছে যাচ্ছে, এটা কিন্তু মানুষের পারচেসিং পাওয়ার বাড়াচ্ছে এবং সেই টাকাটাই কিন্তু বাজারে খাটছে এবং তার আবার ব্যবসা বাড়ছে, শিল্প বাড়ছে, ঠিক। জিএসডিপি বাড়ছে। এটাকে যারা সমালোচনা করছেন তারা ভাবার চেষ্টা করবেন, এটা কিন্তু একটা পথ। আমি যাক, এখানে এত সময় নেই, ফলে ওই জায়গাটা আমরা ভুল কিছু করছি না, আমাদের ওর জন্য একদম। জিএসডিপি বাড়ছে আর রাজ্যের সাধারণ মানুষকে সঙ্গে কারাচ্ছে, সেটাই হচ্ছে বিষয়। ভুল কে করছে কে ঠিক করছে তো ভোটাররা বলবে, ভোটের পলিটিক্সে। আমি বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, এই যে ন্যারেটিভের খেলা যেটা শুরু করেছিল চন্দন আমাকে বলেছিল প্রথমেই, সবই ন্যারেটিভের খেলা, এই ন্যারেটিভের খেলা 2026-এ কি হতে চলেছে? ন্যারেটিভের খেলা 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমি আগে শেষ করলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন। তোমার মনে আছে যে 2021-এ নির্বাচিত 40 জন বিধায়কের মধ্যে 33 জন ছিল তৃণমূল কংগ্রেসের, 10.46%। এরপরে দ্বিতীয় যে কথাটা, কেন্দ্রীয় বঞ্চনা, এর আগেও ইস্যু ছিল। কেন এ রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু? তার দুটো কারণ আছে। উত্তরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের অংশে, যেখানে চা বাগান ছাড়া অন্য কোনো শিল্প নেই, 100 দিনের কাজ একটা বড় নির্ভরতা। সেই 100 দিনের কাজের টাকা কিন্তু সরকার দিয়েছে। আর দ্বিতীয়, দক্ষিণের ক্ষেত্রে আবাস প্রকল্প, সেখানেও কেন্দ্রীয় বঞ্চনা, এবং পরবর্তীকালে বলা হচ্ছে সরকার থেকে এই যে 2,00,000 কোটি টাকা যেটা ডিউ আছে, তার জন্য কেন্দ্রীয় বঞ্চনাটা 26-এর নির্বাচনে ইস্যু হবে। শেষ যেটা আমি বলবো, যে ন্যারেটিভসের বিরোধীরা ন্যারেটিভস কি করছে? দুর্নীতি। পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষে কোন নির্বাচনে দুর্নীতি ডিসিসিভ ফ্যাক্টর হয়েছে? আমাকে একটা উদাহরণ দিন। যে কোন হয়েছিল, রাজীব গান্ধী নির্বাচনে হয়েছিল। না, সেটা 2G বা আপনি যে স্পেকট্রামের কথা বলছেন, কানিমোজির কথা বলছেন, না, 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 রাজীব গান্ধীর সময় গালি গালি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হয়, চন্দনদারা না, লিখেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি দেখুন, এ রাজ্যে নারদা সারদা তার কোনো ইম্প্যাক্ট পড়েনি। কারণ এই যে প্রান্তিক মানুষ, পোস্ট লিবারাল ইকোনমিতে তাদের হাতে টাকা চাই, যেটা কেন্স বলছে, পিকিটি বলছে। আর সেই সঙ্গে রাজ্য সরকার যদি এটা করতে পারে যে মিডিয়াম এবং স্মল স্কেল, সেখানে উৎপাদনের জায়গা দিতে হবে। একদম। আমার সময় একদম শেষ। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যে ভোটের ন্যারেটিভ কি হবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। সারদা থেকে আরজি কর সব ফ্রিজে ঢুকে গেল। বিজেপি হয়তো ফ্রিজে ঢুকে গেল। হয়তো হিন্দু না, তাতে চুরি কেন্দ্রীয় বঞ্চনা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে হাতিয়ার করবে, সেটাই এখন দেখার। অনেক অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।